আফিফও হয়তো কিছু একটা হারিয়েছে। ওর আমি বিশ্বাস করেছি ওর কথা। রাত আমি কেন বেঁচে আছি, না আমি শান্তি পাচ্ছি, না কাউকে শান্তি দিচ্ছি। মনে হয় আমাকে হারতে হবে আমার ভবিষ্যৎ আমার চোখের সামনে। তাজওয়ারকে বিয়ে করে ওর কাছে হেরে যাওয়া। এরপর আমি আর আমার ভবিষ্যৎ অন্ধকার। দিন শেষে আমি অনেক টাকার মালিক হব। সেই টাকা দিয়ে সব কিনে নিতে পারবো, শুধু ভালোবাসা আর সুখ কিনতে পারবো না। এভাবেই কেন বলছিস আহি? তাজওয়াইকে বিয়ে করতে হবে না তোর? আহি কান্না ভেজা কণ্ঠে বলল, তুই দূরে থাকিস আমার থেকে। কখন তুইও সব হারিয়ে ফেলিস আমার জন্য। তোর ঘৃণা নিতে পারবো না আমি রাত। আহি ফুপিয়ে কেঁদে উঠল। রাত আহিকে শক্ত করে জড়িয়ে ধরল। আহি কাঁদতে কাঁদতে বলল, আমি এমন এক অভিশপ্ত মানুষ যে পাপ না করেও পাপী, খুন না করেও খুনি। আফিফ আর পদ্ম কেবিনে ঢুকেই দেখলো আহি রাতকে জড়িয়ে ধরে কাঁদছে। পদ্ম বলল, কি হয়েছে তোর? আহি রাতকে সরিয়ে দিয়ে চোখের পানি মুছে ফেলল। রাতও চোখ মুছে আহির দিকে তাকালো। আহি মাথা নিচু করে রেখেছে। আফিফ পদ্মকে বলল, আমরা বের হই বরং। পদ্ম আফিফকে উদ্দেশ্য করে বলল। একটু দাঁড়ান। পদ্ম এবার আহির কাছে এসে রাতকে জিজ্ঞেস করলো। আহি কাঁদছে কেন? রাত বলল, ওর বাসায় ঝামেলা হবে হয়তো এই অ্যাক্সিডেন্টের কথা শুনে, তাই। পদ্ম আহির পাশে বসে বলল, আমাকে বল আহি, কি হয়েছে? কেমন বাসা তোর? কিসের ঝামেলা? আঙ্কেল কি তোকে বোঝে না? আহি মলিন হেসে বলল, কেউ বোঝে না আমাকে। আমি কাউকে বোঝাতেও চাই না। ক্লান্ত হয়ে পড়েছি আমি। তুই চলে যা তোর বরকে নিয়ে। আমি রাতের সাথে আলাদাভাবে যাব। কিন্তু রাত পদ্মকে বলল। যদি আমাদের একটু সময় দেওয়া যেত। পদ্ম রাতের দিকে তাকালো। এরপর আহির দিকে তাকিয়ে বলল, তোর পাশে আমি আছি, আমরা সবাই আছি, তোকে আমি বুঝবো, আর কেউ বুঝুক বা না বুঝুক। আহি পদ্মের গালে হাত রেখে বলল, তুই অনেক ভালো। পৃথিবীর সব সুখ তোকে ছুঁয়ে দিয়ে যাক। এখন যা, আমি রাতের সাথে থাকি। পদ্ম আর আফিফ বেরিয়ে গেল। আফিফ বের হওয়ার আগে আহির দিকে এক নজর তাকালো। আহি আফিফের দিকে তাকিয়ে মলিন হাসলো। সেই হাসি দেখেই আফিফের মনটা আরো ভারী হয়ে গেল। তারা চলে যাওয়ার পর রাত আহিকে নিয়ে হোটেলে চলে এলো। একা একা সমুদ্রের তীরে হাঁটছে আফিফ। পদ্ম হিমছড়ি থেকে ফিরেই ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার চোখে ঘুম নেই। সমুদ্রের ঢেউ স্পর্শ করে দিচ্ছে আফিফের পা যুগল। সে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে বলল, খেয়াল, তোমাকে হয়তো তোমার মতো করে ভালোবাসিনি, কিন্তু যতদিন ছিলে অনুভব করেছিলাম ঠিকই। না দেখে হয়তো এতটা ভালোবাসা যায় না। তুমি যেদিন বাস্তবে এসেছিলে সেদিন আমার মনে শুধুই পদ্ম ফুল ছিল, তাই তুমি আমার খেয়াল হয়েই রয়ে গেছো। তোমার চিঠিগুলো আমাকে বিরক্ত করতো না। আমি তো উত্তর দেওয়ারই ঠিকানা পাইনি, তাই নিজেই সব উত্তর লিখে রেখেছিলাম একটা ডায়েরিতে। পদ্মকে ভালোবাসার পর মনে হয়েছিল এই অনুভূতি রাখাটাই পদ্মের সাথে ছল করা হবে। ডায়েরিটা ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু সাহস হয়নি। ভাগ্যিস চিঠিতে আমার নাম লিখিনি, তাই ছবি আঁকার শেষ স্যালারি দিয়ে আমি একটা নামহীন বই বের করেছিলাম, যেটা সবার কাছে বই, শুধু আমার কাছে খেয়াল। বইটির নাম দিব ভেবেছি, কিন্তু সেই অধিকার আমার নেই, কখনো হবেও না। আমি চাই তুমি ভালো থেকো, আমাকে ভুলে যাতে সুখী হতে পারো। আহি বিছানায় শুয়ে আছে, তার দৃষ্টি ফ্যানের দিকে। সে মনে মনে বলছে, আমি শরতের পত্র ঝরা বৃক্ষ। হালকা হাওয়া লেগে ধীরে ধীরে আমার স্বপ্নগুলো ঝরে যাচ্ছে। এখন যে আমি স্বপ্নহীন হৃদয়হীন মানুষ হয়ে পড়ি। যদি হতে পারতাম তাহলে এত কষ্ট হতো না। বাবা, মিসেস লাবণী, তাজওয়ার কারোরই তো হৃদয় আছে বলে মনে হয় না, কিন্তু তাদের দেখে মনে হয় বেশ সুখী আছে। হৃদয়হীন নিষ্ঠুর মানুষগুলো বেশি সুখী হয়। আমারও এবার হৃদয়হীনা হতে হবে, আমিও এরপর সুখী হব। অন্যদিকে রাত বারান্দায় দাঁড়িয়ে আছে, অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আমি এমন এক ভোরের সূর্যের অপেক্ষায় আছি যে আলোতে আহির জীবনের কুয়াশাচ্ছন্ন অতীত মুছে যাবে। এমন এক উষ্ণ বায়ুর অপেক্ষায় আছি যে বায়ু আহির মনের সব শীতল অনুভূতিগুলোকে বিলীন করে দেবে। আমি আহির পাশে থাকতে পারবো কিনা জানি না, কিন্তু যদি নাও পারি আহিকে তার মনোযুদ্ধে জয়ী দেখতে চাই।
রাতে ছাদে ছোট একটা পার্টি রেখেছে আহি। হোটেলে উপস্থিত অতিথিরাও সেখানে এসেছে। সুইমিং পুলের উল্টো দিকে ছোট একটা মঞ্চ করা হয়েছে। ওখানে এসে অতিথিদের মধ্যে যাদের ইচ্ছে হবে গান গাইবে, স্লো ডান্স করছে অনেকে। আহি চুপচাপ একপাশে বসে আছে। রাত তার পাশেই বসে আছে। পদ্ম আর আফিফ নিজেদের মতো কথা বলছে। পুষ্প আর লাবিব কি খাবে কি খাবে না সেটাই দেখছে। রাত আহিকে বলল। এখন কেমন লাগছে তোর? আহি রাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। মনটা হালকা লাগছে, ভাবছি মনটাকে আরো হালকা করব। কিভাবে? রাত প্রশ্ন করতেই হোটেল ম্যানেজার আহির কাছে এসে বলল। ম্যাম, সব ব্যবস্থা করে দিয়েছি। আহি বলল। জিনিসগুলো সুইমিং পুলের ওই পাশটায় রাখবেন, একটা আরামদায়ক চেয়ারও যাতে থাকে। জি ম্যাম। ম্যানেজার চলে যেতেই রাত জিজ্ঞেস করলো। কি করবি তুই? আহি বলল। নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চাচ্ছি। আহি এবার উঠে দাঁড়ালো। ম্যানেজার তার হোটেলের বয়কে দেখিয়ে দিচ্ছে কোথায় কি রাখতে হবে। বয়টি সুইমিং পুলের পাশে একটা ইজেল রাখলো। পাশে একটা টুলের উপর ক্যানভাস আর কিছু রং আর বিভিন্ন প্রকারের তুলি, সাথে একটা বসার চেয়ার। আফিফ খেয়াল করলো এসব। সে ভ্রু কুচকে সেই ইজেলটির দিকে তাকিয়ে আছে। তখনই আহি সেই জায়গায় গিয়ে বসলো। সে ধীরে ধীরে ইজেলটির উপর ক্যানভাসটি বসালো। পুরো ছাদে একবার চোখ বুলিয়ে নিল। পছন্দ মতো রং বের করে একটার সাথে আর একটা মেশালো। তারপর তুলিগুলো বের করে টুলের উপর ছড়িয়ে রাখলো। আহি এবার চোখ বন্ধ করলো। মনে মনে বলল। আজ আমি আবার নিজেকে নতুন করে খুঁজে পেতে চাই। তবে এবার গল্পটা আমার আর আফিফের হবে না, এবার গল্পটা আমার আর প্রকৃতির হবে, যেখানে আফিফ রাফাত একজন অতিথি পাখি, যে হুট করে এসেই আমার মনের অনেকাংশ দখল করে নিয়েছে। অনেকাংশ কেন বলছি, পুরোটাই তো দখল করে নিয়েছে। এখন আবার ঋতুর পরিবর্তনে সে উড়াল দিয়েছে তার ঠিকানায়। সে আমার জীবনে আসা এক অতিথি পাখি। আহি রং মাখিয়ে সাদা ক্যানভাস টাঙিয়ে দিচ্ছে। মনের সব জানালা খুলে দিয়ে সে ছবি আঁকছে। আজ এই তুলি কাউকে ভয় পেয়ে থেমে যাবে না। আজ সে ক্যানভাস ফুটিয়ে তুলবে তার শিল্পীর মনের কথায়। ছবি আঁকা শেষে আহি ক্যানভাস থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। সামনে তাকাতেই দেখলো আফিফ আর পদ্ম সুইমিং পুলে পা ডুবিয়ে কথা বলছে। পদ্ম শক্ত করে আফিফের হাত আঁকড়ে ধরেছে। আহি দীর্ঘশ্বাস ফেলে বলল। এই অধিকারটা আমার ভাগ্যে ছিল না। তুমি আমাকে তোমার জীবনে কোন অংশে স্থান দিয়েছিলে আমি জানি না, কিন্তু আমার কাছে সেই অংশটা ভালোবাসা মনে হয়নি। যদি সত্যি ভালোবাসা হতো তাহলে একবার হাত এগিয়ে দিয়ে দেখতে পারতে। আমি তোমার জন্য সবার সাথে যুদ্ধ করতাম, কিন্তু তুমি পালিয়ে গেছো। হয়তো এর পেছনে কোনো বড় কারণ ছিল। যাক, আমি তো আমার কষ্টদের মুক্ত করে দিয়েছি। দেখো আফিফ, আমি হাসছি। আমার এই হাসি আজ লোক দেখানো নয়, আমার মন হাসছে। জানি না কেন, হয়তো বেশি ধাক্কা খেয়ে ফেলেছি, তাই আর নিজেকে শক্ত করা ছাড়া উপায় ছিল না। আজ থেকে আমি সজ্ঞানে মেনে নিয়েছি, আমি যাকে ভালোবাসতাম সে তুমি নও। সে তো রাতের আকাশ জেগে থাকা তারা, যেই তারা ভূমিতে দাঁড়িয়ে স্পর্শ করা অকল্পনীয়। আবার সেই রাতটি একদিন বিলীন হয়ে গেল মৃত তারাদের মাঝে। আহি চেয়ার ছেড়ে উঠে তার ক্যানভাসটি ইজেল থেকে নামালো। তারপর হাত ধুয়ে এসে দেখলো কয়েকজন তার আঁকা ছবির আশেপাশে চটলা পাকিয়েছে। আহি ক্যানভাসটি হাতে নিয়ে বলল। ছবি কেমন হয়েছে? সবাই মাথা নাড়িয়ে আহিকে বলতে লাগলো। আপনি তো ভালো ছবি আঁকেন। আহি প্রতি উত্তরে বলল। অনেক বছর পর এঁকেছি, এতেই যদি এত ভালো হয় তাহলে দ্বিতীয়বার আমাকে হতাশ হতে হবে না। আহি সৌজন্যমূলক হাসি দিয়ে রাতকে ছবিটি দেখলো। রাত হাতের ইশারায় বলল। দারুণ। আহি বলল। এটা আমার তৃতীয় গল্পের সমাপ্তি চিত্র, এটা আমি নিজের কাছে রাখবো না। রাত আহির কথায় ভ্রু কুচকালো। আহি পেছন ফিরে আফিফ আর পদ্মের দিকে তাকালো। তারপর ঠোঁটে হাসি ঝুলিয়ে সেদিকেই পা বাড়ালো। আফিফ আহিকে আসতে দেখে পদ্মের হাত ছেড়ে দিল। পদ্ম আহিকে দেখে বলল। আহি ভীষণ সুন্দর করে সাজিয়েছে ছাদটা। আহি বলল। তোকে আর আফিফকে আমার পক্ষ থেকে একটা উপহার দিতে এসেছি। পদ্ম আর আফিফ উঠে দাঁড়ালো। আহি ছবিটি পদ্ম আর আফিফের দিকে ঘোরাতেই পদ্ম ঠোঁটে হাসি ফুটিয়ে বলল। বাহ,
বেশ সুন্দর। আফিফ শান্ত দৃষ্টিতে ছবিটির দিকে তাকিয়ে রইল। পদ্ম ছবিটি হাতে নিয়েই আহিকে জড়িয়ে ধরল। আহি বলল, অনেকদিন পর নিজের প্রতিভা প্রকাশ করলাম। একটা সময় রং তুলি আমাকে অন্য জগতে নিয়ে গেছিল। এবার ভাবছি নতুন জগতে এই প্রতিভা থাকুক নতুনত্বের সাথে। পদ্ম আফিফের দিকে তাকিয়ে বলল, আমি বলেছি না আপনাকে, আহি অনেক ভালো ছবি আঁকে, দেখেছেন? আহি বলল, আফিফ, আমরা তো শুনেছি আপনিও ভালো ছবি আঁকেন, তাহলে এখন আঁকেন না কেন? আফিফ ক্ষীণ কণ্ঠে বলল, সময় পাই না। সময় করে নেবেন। নিজের প্রিয় কাজ নিজেকে যতটা আনন্দ দেবে আর কোনো কাজই সেই আনন্দ দেবে না। আহি পদ্মের থুতনিতে হাত রেখে বলল, কত চমৎকার একটা মানুষ আপনার জীবনে এসছে। তার স্বপ্ন পূরণ করুন। জীবনে শুধু টাকার পেছনে ছুটলে হয় না, স্বপ্নের পেছনেও ছুটতে হয়। দেখবেন তখন টাকাটাও আপনার হাতে এসে ধরা দেবে। পদ্ম বলল। দেখেছেন, আহি আপনাকে ভালোই মোটিভেট করেছে। পুষ্প পেছন থেকে এসে বলল, আহি কিন্তু সবাইকে অনেক মোটিভেট করে। ভাইয়া, আপনার প্রতিভা আমরা কখন দেখছি তাহলে? শুধুই তো শুনেছি আপনি ছবি আঁকেন, কখনো তো দেখিনি। আমাদের বান্ধবী দেখেছে কিনা তাও সন্দেহ। পদ্ম মুচকি হেসে বলল, দেখেছি তো, উনি আগে কত ছবি এঁকেছেন, সব আছে। আর আমার সবচেয়ে ভালো লাগে কোনটা জানিস? সেই ছবিটা যেটা নিয়ে ওদিন প্রশ্ন করেছিলাম। আফিফ পদ্মের কথায় থতমত খেয়ে গেল। সে পদ্মকে থামিয়ে দিয়ে বলল, আমি চেষ্টা করব ছবি আঁকার। এরপর আহির দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ এই ছবিটি উপহার দেওয়ার জন্য। তুমি ভীষণ ভালো ছবি আঁকতে পারো। পুষ্প ছবিটির দিকে তাকিয়ে বলল। আচ্ছা, ছবিটার নাম কি? আহি মুচকি হেসে বলল, অতিথি পাখির ঘরে ফেরা। আফিফ আহির কথা শুনে সেকেন্ড খানিক স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল। পুষ্পের কথাই তার ঘোর কাটল। পুষ্প বলল, ঘরে কোথায় ফিরেছে? আফিফ ছবিটি সরিয়ে নিয়ে বলল, কিছু ছবির অর্থ সবাই বুঝে না, যারা ছবি আঁকে তারাই বুঝে। দেখে অন্য কিছু মনে হলেও নামের সাথে ছবিটির বেশ মিল আছে, মানতেই হচ্ছে আহি ভালো ছবি আঁকতে পারে। লাবিব বলল। আমাদের অর্থটা বুঝিয়ে দেবেন ভাইয়া। আহি বলল, ধুর, সিলেবাসের বাইরে চলে যাচ্ছিস তোরা। আমার আঁকা ছবি নিয়ে তোদের রচনা লিখতে হবে না। আফিফ আহির আঁকা ছবিটি হোটেলে নিয়ে এলো। পদ্ম ওয়াশরুমে গেছে, এই সুযোগে ছবিটি ছুঁয়ে দেওয়া যায়, কিন্তু আফিফ ছবিটিতে হাত লাগালো না, রং নষ্ট হয়ে যাবে। ভীষণ কষ্ট লুকিয়ে রেখেছে আহি এই ছবিতে। এই কষ্ট ছুঁয়ে দেওয়ার ক্ষমতা আফিফের নেই। ছবির একপাশে একটা ভাঙা দালান, সেই দালানের মূল দরজার রংটা হলুদ, আর সেই হলুদ গেট ঘেঁষে লাগানো একটা বৃক্ষ, যেই বৃক্ষে একটি পাতাও নেই। পাশে একটা রাস্তা, যেটা কোথায় মিলিত হয়েছে বোঝা যাচ্ছে না, আর অন্য পাশে একটা ঝিল, যেই ঝিলে একটি মাত্র পদ্ম ফুল উকি দিচ্ছে। বৃক্ষটির উপর একটি পাখি হয়তো বসেছিল, সেটাই উড়াল দিয়ে নামছে ঝিলের দিকে। ছবি দেখে বোঝা যাচ্ছে পাখিটি নামতে গিয়েই তার পাখার ছাপটা লেগে গাছের শেষ পাতাটিও ঝরে পড়ছে। আফিফ বুঝতে পারলো এটা আহি আর তার জীবনের ক্ষুদ্র গল্প। সেই হলুদ গেটটি চারুশিল্পের গেট, যার পাশে দাঁড়িয়ে থাকা গাছটি আহি নিজেই। সেই গাছে একদিন একটা অতিথি পাখি বসেছিল, যেই পাখিটি আফিফ। সেই গাছে কোনো প্রাণ নেই, কোনো স্বপ্ন নেই, একটাই স্বপ্ন ছিল, যেটা পাখিটা উড়ে যেতেই ঝরে পড়ল। আর সেই স্বপ্নটা ছিল ঝরে পড়া পাতাটি। অন্যদিকে রাস্তাটি হচ্ছে তাদের গন্তব্যহীন পথ, আর ঝিলটি আফিফের সংসার। পদ্ম ফুলটি পদ্মের প্রতিচ্ছবি। এক কথায় অতিথি পাখির ঘরে ফেরা ছবিটির মূল অর্থ, আফিফ তার সংসারে ডুব দিয়েছে আহির স্বপ্ন ভেঙে দিয়ে। আফিফ শার্টের হাতায় চোখ মুছে নিল। এই ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা কেন সৃষ্টিকর্তা তাকে দেয়নি সে জানে না। এদিকে আহি রাতে ছাদে একা একাই বসেছিল। কিছুক্ষণ পর রাত এসে আহির পাশে বসল। নীরবতা ভেঙে রাত বলল, জীবনটা নতুন করে কবে শুরু করবে? কখন সেই মানুষটাকে ভালোবাসা ছাড়বেই? আহি হালকা হেসে বলল, আমি ভালোবাসতাম তাকে, ভালোবাসি এখনো। যতদিন বেঁচে আছি তাকেই ভালোবাসবো। তবে এবার আমার ভালোবাসা আমার মনটা ভেঙে দেবে না, আমাকে মুক্তি দেবে। আমি ভালোবাসি বলেই তো ভালোবাসাকে মুক্তি করে দিয়েছি।
চাইলে কি পারতাম না আমার ভালোবাসা ছিনিয়ে নিতে? কিন্তু কেন করব? এখানে তো আমারই ক্ষতি। আহি এবার নিজের হাতের রেখার দিকে তাকিয়ে বলল, ভাগ্যে কি আছে আমি জানি না, জানতে চাইও না। কিন্তু আমি ভালো থাকবো এটা ভেবে যে আমি দিন শেষে আমার ভালোবাসাকে হারাতে দেইনি। পৃথিবীর কাছে আমি আমার ভালোবাসাকে কলঙ্কিত করিনি। আমার প্রিয় মানুষটাকে প্রতারক হতে দেইনি। আমার ভালোবাসা আমার কাছে মিষ্টি এক অনুভূতি, আর আফিফ আমার কাছে শ্রেষ্ঠ পুরুষ। আমি এই দুটোকে কলুষিত করতে পারবো না, তাই মুক্ত করে দিয়েছি দুটোকেই। প্রকৃতি যদি চাইতো তাহলে আমি তাকে হারাতাম না। আমাদের এক হওয়ার থাকলে এত অপেক্ষাও করতে হতো না। যদি সে আমার হয় তাহলে হবে, কিন্তু আমি হারবো না। তার বিবেককেও আমি হারতে দিব না। পৃথিবী জানবে এক উন্মাদ প্রেমিকা তার প্রেমিককে বাঁচিয়েছে, তাকে ত্যাগ করে। সুন্দর না আমার প্রেমের গল্পটা? জানালার পর্দা টেনে দিয়ে সকালের মিষ্টি রোদ গায়ে মাখছে আহি। তার ঠোঁটে প্রশান্তির হাসি। রাতে ভালো ঘুম হয়েছে তার, যদিও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। পায়ের ব্যথা মোটামুটি কমেছে তার। আহি এবার ব্যাগ থেকে তার পছন্দের সোনালি রঙের টপসটা বের করলো। ঘণ্টাখানেক আয়নার সামনে বসে নিজেকে সাজালো সে। কত বছর পর নিজেকে সময় দিচ্ছে। রুম থেকে বের হতেই পুষ্পের সাথে দেখা। পুষ্প আহির হাত ধরে বলল, চল একসাথে নামি। ব্যথা কমেছে তোর? আহি মৃদু হেসে বলল, কাল থেকে কিছুটা কমেছে। আহি নিচে নামতেই পদ্ম আর আফিফকে দেখতে পেল। পুষ্প আর আহি তাদের টেবিলে বসতেই পদ্ম আহিকে বলল, আহি, তোর তো হাঁটতে কষ্ট হচ্ছে। আহি বলল, কাল থেকে অনেক ভালোই হাঁটতে পারছি। কাল তো পাটা সোজাসুজিভাবে বসাতেই পারিনি। নাস্তা সাজাতে সাজাতে রাত আর লাবিব এসে চেয়ার টেনে বসে পড়ল। রাত আহির দিকে সেকেন্ড খানিক তাকিয়ে বলল, ভালোবাসিস? আহি হেসে বলল। আহির ঠোঁটে আজ অন্য ধরনের হাসি দেখছে রাত। এমনভাবে হাসতে আহিকে আগে কখনোই দেখেনি সে। আহি কি তাহলে সেই ট্রমা থেকে নিজেকে বের করে নিয়েছে? সবাই খাওয়ায় মনোযোগ দিল। তখনই লাবিব বলে উঠল, এভাবে চুপচাপ বোরিং লাগছে, চল আমরা একটা গেমস খেলি। পুষ্প বলল, কি গেমস? একটা শব্দ বলবো, যেমন ধরো আমি বললাম রোগী। রোগী শব্দটা শুনেই প্রথম যেই শব্দ মাথায় আসবে ওইটাই হবে পরের শব্দ, বুঝছো? সেই শব্দের শুনে আবার যেটা মাথায় আসবে ওটা হবে হচ্ছে তৃতীয় শব্দ। তো এইভাবে আসলে যাবে আর কি গেমটা, বুঝতে পারছো? বাহ, বেশ তো, চল শুরু করি। লাবিব আফিফকে উদ্দেশ্য করে বলল। ভাইয়া আপনিও কিন্তু খেলছেন। আফিফ ভ্রুকুচকে তাকালো। পদ্ম বলল, চলুন না। আফিফ মাথা নাড়তেই লাবিব শুরু করলো। প্রথম শব্দ নাস্তা। রাত বলল, ডিম। আফিফ বলল। কুসুম। পদ্ম বলল। ফুল। পুষ্প বলল। গোলাপ। আহি বলল। লাল। লাবিব বলল। রক্ত। রাত বলল। খুন। আফিফ বলল। আপা। আফিফের কথা শুনে সবাই তার দিকে তাকালো। পদ্ম কথাটা চাপিয়ে দেওয়ার জন্য বলল, চয়ন। পুষ্প কিছুক্ষণ ভেবে বলল, নাম। আহি বলল। আহি। লাবিব বলল। রোগী। আহি ভ্রু কুচকে লাবিবের দিকে তাকালো। রাত বলল। হাসপাতাল। আফিফ বলল। ব্যান্ডেজ। পদ্ম বলল। আহি। আহি হেসে বলল, সবসময় আমার নামটা কেন আসে ভাই? এটা হবে না। একটা শব্দ দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। পদ্ম বলল। আচ্ছা ঠিক আছে, ওয়াশিকা কবির। পুষ্প এবার আহির দিকে তাকিয়ে বলল, ওয়াসিকা ইজ ইকুয়াল টু বান্ধবী। আহি বলল। নীলা। আহি কথাটা বলেই থেমে গেল। পদ্ম আর পুষ্প আহির দিকে তাকালো। লাবিব বলল, লিনাশা দিয়ে কি বলবো? আচ্ছা স্কুল। রাত বলল। স্মৃতি। আফিফ বলল। ছবি। পদ্ম বলল। সিনেমা। পুষ্প বলল। ভিলেন। আহি বলল। তাজওয়ার খান। আহির কথা শুনে সবাই এবার তার দিকে তাকালো। আহি হেসে বলল, ফরগেট ইট। চল এসব খেলা বাদ দে এখন।
রাতও কথাটা চাপিয়ে দেওয়ার জন্যে ভিন্ন প্রসঙ্গে কথা বলা শুরু করলো। সবাই রাদের কথায় মনোযোগ দিলেও আফিফ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আহির দিকে। তাজওয়ার খান নামটা বেশ চেনা চেনা লাগছে তার। কোথায় শুনেছে এই নাম? পদ্ম, পুষ্প আর আহি নাস্তা শেষে একসাথে বসে হাসাহাসি করছে। রাত দূরে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে আছে। আহির মাঝে অনেক পরিবর্তন এসেছে, আর আজকের এই পরিবর্তনের জন্যে একটা মানুষের অবদান সবচেয়ে বেশি, আর সে হলো নাইব তামজিদ। রাত নাইবকে ফোন করে বলল, আপনাকে ধন্যবাদ দিলেও কম হবে। আপনি আমাকে কি ফিরিয়ে দিয়েছেন আপনি জানেন না। নাইব মুচকি হেসে বলল, এটা আমার দায়িত্ব। এদিকে বিকেলে সবাই বসে গল্প করছিল। তখন আহি তার ফোনটা রেখে ওয়াশরুমে গেল, আর সেই মুহূর্তে ফোনে এলো মিসেস লাবণীর কল। ফোনের স্ক্রিনে লাবণীর ছবি দেখে পুষ্প ভ্রু কুঁচকে বলল, আরে এটা তো লিনাশার আপু। আহিনা বলল ওর সাথে লিনাশার কোনো যোগাযোগ নেই, তাহলে আপুর কল ওর ফোনে কেন আসছে? রাত ফোনের স্ক্রিনে ভেসে থাকা লাবণীর ছবি দেখে বলল, আরে উনি লিনাশার আপু না, উনি আহির মা। পদ্ম ভ্রু কুঁচকে বলল, আহির মা, ওনাকে আমরা চিনি। লাবিব বলল, আরে এটা ওর বাবার দ্বিতীয় স্ত্রী। পুষ্প আর পদ্ম চোখ বড় বড় করে লাবিবের দিকে তাকালো। পদ্ম বলল, এটা লিনাশার আপু, আমরা ওনাকে সামনাসামনি দেখেছি। মুহূর্তেই সবার মাঝে নীরবতা ছেয়ে গেল। আহি এসে দেখলো তার ফোন পুষ্পের হাতে। পুষ্প ক্ষীণ কণ্ঠে বলল, তোর ফোন এসেছে। কার কল? লিনাশার আপু। আহি তড়িৎ গতিতে ফোনটা হাতে নিয়ে নিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চুপসে গেল আহি। পদ্ম বলল, লিনাশার সাথে তোর তো যোগাযোগ নেই। আহি থমথমে কণ্ঠে বলল, এই বিষয়ে কথা বলতে চাই না। আহি দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। আহি চলে যেতেই পুষ্প বলল, আজ বুঝলাম লিনু আর আহিরা তো ঘনিষ্ঠ বন্ধুত্বে কেন ফাটল ধরেছে। ওদের জীবনে এত বড় ঘটনা ঘটে আছে, আর ওরা দুইজনেই এই ব্যাপারে কাউকে জানায়নি। রাত বলল, আমার মনে হয় যেটা ওরা জানতে চায় না এই বিষয়ে প্রশ্ন করে ওদের বিরক্ত না করা উচিত। আমি তোমাদের দুজনকে রিকোয়েস্ট করছি, আহিকে এই বিষয়ে আর কিছু জিজ্ঞেস করো না প্লিজ। ও এমনিতেই অনেক চাপে আছে। এতদিন আমরা যেভাবে হাসি খুশি স্বাভাবিক ছিলাম, এখনো ওরকমই যাতে থাকি। পদ্ম বলল, আমরা কিছু বলবো না, কিন্তু ওদের ভুল বোঝাবুঝি দূর করা তো আমাদের দায়িত্ব। রাত বলল, আমরা তো জানি না কি হয়েছে। আহি কখনো এই ব্যাপারে কিছু বলেনি। আমার মনে হয় এসবে আমাদের না জড়ানো উচিত। প্লিজ, আমি আহিকে মানসিকভাবে দুর্বল দেখতে চাই না। ওর মন ভালো করার জন্য এখানে এনেছি। ওকে অন্তত এইসব বিষয় জিজ্ঞেস করে আবার ওর মনটা ভেঙে দিও না। আফিফ রাদের দিকে তাকিয়ে রইল। রাদের আকুতি ভরা কণ্ঠ শুনে অস্বীকার করার উপায় নেই যে রাত আহিকে ভালোবাসে না। ভীষণ ভালোবাসে সে আহিকে, তাই তো আহির জন্য এতটা উদ্বিগ্ন। আফিফ রাতকে আশ্বস্ত করে বলল, তুমি ওর কাছে যাও। পদ্ম এই ব্যাপারে আহিকে কোনো প্রশ্ন করবে না। পদ্ম আফিফের দিকে তাকালো। আফিফ তার হাত আলতোভাবে স্পর্শ করে বলল, কারো দুর্বলতা নিয়ে ঘাঁটাঘাঁটি না করা ভালো। রাত আফিফের কথা শুনে মৃদু হাসল। মানুষটা বুঝদার। তার এক কথায় পদ্ম আর পুষ্প তাদের উৎসাহ কমিয়ে ফেলেছে। নয়তো মেয়েদের এই এক স্বভাব, পরিস্থিতি যতই জটিল হোক উত্তর না পাওয়া অবধি শান্ত হবে না। এমন চাঞ্চল্যকর তথ্য পেয়ে পদ্ম আর পুষ্প চুপচাপ বসে থাকার মতো মেয়ে নয়। এখানে রাতের অনুরোধও ভিত্তিহীন তাদের কাছে। অথচ আফিফের এক বাক্যে দুজনেই আগ্রহ হারিয়ে ফেলল। তারা যে এবার আর আহিকে কিছু জিজ্ঞেস করবে না এ ব্যাপারে রাত নিশ্চিত। আহি রুমে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাত আহির রুমে ঢুকেই দেখলো আহি জড়সড় হয়ে বসে আছে। সে ব্যস্ত হয়ে আহির কাছে বসে বলল, কাঁদছিস কেন? আহি কাপা কণ্ঠে বলল, তুই কি ওদের বলেছিস উনি আমার বাবার স্ত্রী হন? রাত মাথা নিচু করে বলল, আমি আসলে বুঝতেই পারিনি যে হঠাৎ কি সেসব হয়ে গেল। আর এটা কোনো বিষয় হলো? হ্যাঁ, তুই কেন কাঁদছিস? এবার ওরাও আমাকে ভুল বুঝবে। কেন ভুল বুঝবে? কেউ তোকে ভুল বোঝেনি, বিশ্বাস কর। ওরা ওসব মাথায় রাখেনি। সত্যি? হ্যাঁ, সবাই আবার নিজেদের মতো গল্প করছে। আহি রাতকে জড়িয়ে ধরে বলল,
তুই কি ওদের বলেছিস উনি আমার বাবার স্ত্রী হন? এবার ওরাও আমাকে ভুল বুঝবে। সত্যি তুই বিশ্বাস কর, আমি জানতাম না এসব। বাবা হুট করে এমন কাণ্ড ঘটিয়েছিল। এমন এমন সময়ে আমি এই ধাক্কাটা খেয়েছি যখন আমি নিজেই মানসিকভাবে সুস্থ ছিলাম না। আমি সব হারিয়ে ফেলেছিলাম সেই বছর। কিন্তু আমি এখন মন থেকে ভালো থাকতে চাই। প্লিজ আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করিস না আর। রাত আহির গালে হাত রেখে বলল, আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ তুই, তোর অতীত না। তোর মতো মিষ্টি মেয়ের সাথে বন্ধুত্বই নষ্ট করার জন্য এই অতীতটা খুবই দুর্বল। তাই এমন ভিত্তিহীন চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল যে আমরা কেউ তোকে ভুল বুঝবো। রাতে ডায়েরির পাতা উল্টালো আহি, এরপর কলম হাতে নিয়ে লিখল, এ আর তুমি হয়তো কখনোই আমার কল্পনায় আসবে না। তারা হয়ে গেলে যে আজ থেকে আবার আমার অনুভূতিগুলো এই ডায়েরিতে স্থান পাবে। শোনো এ আর, তোমার জায়গাটা আমি কাউকে দিতে পারবো না। হয়তো এজন্য আমার তোমাকে নিয়ে দেখা অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে যাবে, কিন্তু আমি তো আহি। স্বপ্ন পূরণের চেষ্টা করব না তা তো হয় না। তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো পূরণ হবে এ আর, আমি সেই স্বপ্ন পূরণ করব আজই। একটা স্বপ্ন ছিল আমার, সাগর পাড়ে তোমার সাথে সমুদ্র বিলাস করব। এক রাতের জন্য একটা ছোট্ট সাজানো ঘর বাঁধব সমুদ্র পাড়ে। আজ এই স্বপ্ন পূরণ হবে। আমার কল্পনায় দেখা তুমিটা এবার বাস্তবে হাসবে। তোমার ভালোবাসার মানুষকে নিয়ে তুমি সমুদ্র দেখবে, শুনবে সাগরের আর্তনাদ। তোমার চোখে আটকে থাকবে তোমার ভালোবাসার মানুষটির মিষ্টি হাসি। তোমার বুকে জাপটে পড়বে সেই মানুষটা আসবে আজ। তোমার মনের মানুষ আজ তোমার মনের মতো করে সাজবে। আহি ডায়েরিটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো, ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আজ তুমি চোখ সরাতে পারবে না। আজ তুমি প্রেমে পড়তে বাধ্য আফিফ, আর আমি তোমাকে প্রেমে পড়তে দেখব। এর চেয়ে চমৎকার মুহূর্ত আর কি হতে পারে বলো? আহি হোটেল ম্যানেজারকে বলে সমুদ্রের পাশে একটা বড় তাঁবু বাঁধালো। সেই তাঁবুর ভেতর উঁচু একটা বেড বিছিয়ে দিল। তাঁবুর সাথে লাগিয়ে দিল ছোট্ট ছোট্ট মরিচ বাতি। ভেতরে ছোট একটা টেবিল রাখলো, আর তার উপর ছোট ছোট মোম সাজিয়ে সেগুলোতে নিচু হাতে আলো জ্বালাতে লাগলো। গোলাপের পাপড়ি ছিঁড়ে বিছানায় ছড়িয়ে দিল। ম্যানেজার একগুচ্ছ অলকানন্দা ফুল নিয়ে আসতেই টেবিলের উপর রেখে দিল আহি। এরপর সব গুছিয়ে চলে এলো হোটেলে। ঢুকলো হোটেলের ড্রেসিং রুমে। আহির হাতে একটা প্যাকেট থেকে একটা সাদা শাড়ি বের করলো সে, সাথে লাল রঙের স্লিভলেস ব্লাউজ। যত্নের সাথে শাড়িটা গায়ে জড়ালো, একটা লাল টিপ কপালের মাঝখানে বসালো। হাতে পরার জন্য একগুচ্ছ চুড়ি নিল, কানে বড় বড় ঝুমকো ঝুলিয়ে দিল, কড়া পারফিউম গায়ে লাগালো। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক লাগানোর পর খোপায় বেঁধে দিল অলকানন্দা ফুলের মালা। আয়নায় দেখে বলল, কথাটি বলেই আহি মুচকি হাসলো। ম্যানেজারকে শিখিয়ে দিয়েছে আফিফকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। আফিফ আগে থেকেই তাঁবু বেঁধে রাখা জায়গাটিতে চলে গেছে। আশেপাশে তাকিয়ে সে খুব অবাক হলো, মনে মনে ভাবতে লাগলো। তখনই আহি আফিফের সামনে এসে বলল। আহি সরে দাঁড়াতেই আফিফের সামনে দৃশ্যমান হলো পদ্ম। মেয়েটা লজ্জায় একেবারে নুইয়ে পড়েছে। প্রথম স্লিভলেস ব্লাউজ পরাই চোখ তুলে তাকাতেই পারছে না, বারবার শাড়ির আঁচল দিয়ে হাত ঢেকে দিচ্ছে। রং বেরঙের আলোর ভিড়ে সাদা শাড়ি পরা পদ্ম ফুলটিকে ভীষণ স্নিগ্ধ লাগছে। আফিফ বাকরুদ্ধ হয়ে গেল। আহি আফিফের চাহনি দেখে হাসলো। এই হাসিটা সুখের নাকি কষ্টের বোঝাই যাচ্ছে না। আহি এবার পদ্মের পাশে দাঁড়িয়ে পদ্মকে ফিসফিসিয়ে বলল, এবার তোর বরের সাথে সমুদ্র বিলাস কর। এদিকে কেউ আসবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তবে ঘুমানোর আগে তাঁবুর চেনটা টেনে দিয়ে ঘুমাবেন। পদ্ম কাপা কণ্ঠে বলল, আফিফ এমন ড্রেস পছন্দ করে না। উনি কি রাগ করবেন? ওনার সামনেই তো তোকে এনেছি, আর কেউ তো নেই এখানে। শাল গায়ে জড়িয়ে এসছিস, সমস্যা হলে গায়ে জড়িয়ে রাখ। আহি এবার আফিফকে বলল, এটা আমার পক্ষ থেকে স্পেশাল হানিমুন গিফট। গুড নাইট কাপল। আহি চলে এলো। আফিফ এবার ধীর পায়ে হেঁটে পদ্মের কাছে এলো। পদ্ম চোখ মুখ খিচে বলল, আপনি কি রাগ করেছেন? আফিফ মুচকি হেসে বলল, কেন রাগ করব? এমন ব্লাউজ আমার বউ, আমি ছাড়া তো কেউ নেই।
আফিফ পদ্মকে টেনে বুকে জড়িয়ে নিল। পদ্ম আফিফকে শক্ত করে জড়িয়ে ধরল। আফিফ বলল, তোমাকে একদম আমার স্বপ্নের রানীর মতো লাগছে। তুমি ঠিক সেভাবেই সেজেছ, যেভাবে আমি তোমাকে দেখতে চাই। পদ্ম লাজুক হেসে বলল। আহি সাজিয়ে দিয়েছে। আফিফ পদ্মকে ছেড়ে দিয়ে বলল, তোমাকে আহি সাজিয়েছে? হ্যাঁ। আফিফ কিছুক্ষণ চুপ করে থেকে পদ্মের হাত ধরে তাকে তাঁবুর ভেতরে নিয়ে গেল। সেখানে গিয়েই দেখলো টেবিলের উপর অলকানন্দা ফুল। আফিফ সেখান থেকে একটি ফুল নিয়ে পদ্মের সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি পদ্ম ফুল। পদ্ম ফুলটি নিয়ে আফিফের কপালে চুমু খেয়ে বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি আফিফ। আফিফ পদ্মের কাছে এসে বসল। আলতো করে পদ্মের হাত ছুঁয়ে দিয়ে পদ্মের দিকে তাকালো। আজকের এই রাতটি আফিফ আর পদ্মের জীবনে আসা চমৎকার একটি রাত। সমুদ্র জলে পা ডুবিয়ে হাতে হাত রেখে রাতের আকাশ দেখা, সমুদ্রের গর্জন শুনে ভালোবাসার অধ্যায় রচনা করা, আফিফের ঠোঁটে হাসি লেগে থাকা, তার চোখের আলোতে আটকা পড়ে থাকা পদ্মের লাজুক মুখখানি, তার বুকে পদ্মের মাথা রাখা, আফিফের তার পদ্ম ফুলকে নিজের মতো করে ভালোবাসা। আজ সত্যি আহির স্বপ্ন পূরণ হয়েছে। আহির কল্পনা বাস্তবে রূপায়িত হয়েছে। সে নিজ হাতেই তার ভালোবাসার মানুষকে অন্যের হৃদয়ে ডুবিয়ে দিয়ে এসেছে। এরপর আহি নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের খুশিতে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করলো। খাওয়া শেষে নিজের পছন্দের শাড়ি বের করলো আহি। ফ্যাকাশে বেগুনি বর্ণের জর্জেট শাড়ি, কপালে কালো টিপ পরল, চুলগুলো এলোমেলো করে দিল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগালো, ব্যাগ থেকে হিলজোড়া বের পরে নিল। পায়ের ব্যথা এখন আর নেই, তাই ঠিকমতো হাঁটতে পারছে আহি। এবার সে কানে এয়ারবাড গুঁজে ফোনে গান চালিয়ে ছাদে এলো। রাত, পুষ্প আর লাবিব আগে থেকেই ছাদে ছিল। আহিকে দেখে তিনজনই হাঁ করে তাকিয়ে রইল। আহি রাদের কানে অন্য পাশের এয়ারবাডটি গুঁজে দিয়ে বলল, লেটস ডান্স। রাত আর আহি গান শুনে শুনে নাচছে, আর রাত আহির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আহি রাদের কাঁধে হাত রেখে বলল, কি দেখছিস এভাবে? রাত আহির হাতটি ঘুরিয়ে এনে তাকে পেছন দিক থেকে হালকা জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি রেখে বলল, তোকে আজ ভীষণ সুন্দর লাগছে। আহি হেসে বলল, আমার পছন্দ এতটাও খারাপ না। রাত এবার আহিকে সামনে থেকে ঘুরিয়ে এনে তাকে নিজের দিকে ফিরালো আর বলল, তোর পছন্দ আমার পছন্দের চেয়ে বেশি সুন্দর না? আহি মুচকি হেসে রাদের কাঁধে হাত রেখে রাদের পেছন দিক থেকে একবার ঘুরে তার সামনে এসে এক পা তুলে রাদের দিকে ঝুঁকে দাঁড়িয়ে বলল, তোর পছন্দ কি? রাত মুচকি হেসে আহির ফোন নিয়ে গান পরিবর্তন করে দিয়ে বলল, চল গলা ছেড়ে গাই। মিউজিক চালু হতেই আহি ভ্রু কুচকে তাকালো, ইশারায় বলল, এই গানটা কেন? রাত বলল। শুনলে সমস্যা তো নেই? আহি আর রাত পাশাপাশি দাঁড়িয়ে ধীরে ধীরে কাঁধ হেলিয়ে তুড়ি বাজিয়ে নাচতে লাগলো। রাত গাইতে লাগলো। আহি রাতের দিকে তাকিয়ে কাঁধ বাঁকিয়ে গাইল। রাত আহির হাত ধরে গলা ছেড়ে গাইল। এদিকে পুষ্প আর লাবিব মনোযোগ দিয়ে রাত আর আহির দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা দুজনেই ব্যস্ত নিজেদের নিয়ে। রাত এবার আহির হাত ধরে তাকে ছাদের এক কোণায় বসিয়ে হাঁটু গেড়ে বসে সুরের সাথে গাইল। আহি প্রতি উত্তরে রাতের কাঁধে তার দুই হাত রেখে বলল। রাত এবার আহির হাত ধরে তাকে সুইমিং পুলের পাশে নিয়ে এলো। আহিকে উপরে উঠিয়ে ঘোরাতেই আহি চোখ বন্ধ করে দুই হাত প্রসারিত করে রাখলো। রাত আহিকে নামিয়ে আহির হাত নিজের বুকের কাছে এনে সুরের সাথে গাইল। আহি রাতের হাত ছেড়ে দিয়ে দুই হাত পেছনে নিয়ে আকাশের দিকে তাকিয়ে গাইল। এবার রাত আহির হাত ধরে গাইল। গান শেষ হতেই রাত আর আহি দুজনের দিকে তাকিয়ে হাসলো। আহি বলল, সব হারিয়ে ফেলার পরেও আজ আমি অনেক খুশি। থ্যাংক ইউ রাত, তুই আমার পাশে না থাকলে আমি বাঁচতাম না রে। রাত আহিকে জড়িয়ে ধরে বলল, তোর কিছু হলে আমি কি বাঁচতাম বল? রিয়েলি? তোর কি হতো? বাহ, আমার একমাত্র মেয়ে বান্ধবী তুই। তুই ছাড়া কে আছে আমার? আমাকে পটানোর চেষ্টা করছিস না? আমি তো চেষ্টা করি না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। তোর যদি মনে হয় আমার ওপর পটে গেছিস, তাহলে ডায়েরি লিখে প্রকাশ করিস না আবার।
সোজাসুজি বলে দিস। আমি আবার চিঠি পড়ে নিজের বেহাল দশা বানাতে চাই না। হবে তো হবে, প্রেম হলে 21 শতাব্দী প্রেম হবে। 90 দশকের প্রেমিকদের মতো চিঠির পিছনে দৌড়াতে পারবো না। 90 দশকের প্রেম তো আমাকে বোল্ড আউট করে দিয়েছে। এবার যদি প্রেম করি ছক্কা মেরে দিব, আউট করলে তাজওয়ার খানকে আউট করব। আমাকে রান নিতে দিস, আউট করিস না। তুই তো দেখছি আমার প্রেমিক হওয়ার জন্য মরিয়া হয়ে যাচ্ছিস। তোর মতো করে কেউ ভালোবাসলে আমি ধন্য হয়ে যেতাম, তাই তোর ভালোবাসা পাওয়ার জন্য মরে যাচ্ছি। আমার প্রেমে পড়ে উদ্ধার করিস আমাকে। আগে তাজওয়ারকে আউট করি, তারপর ভেবে দেখা যাবে। আহির কথা শুনে রাত হাসল। আহিও শব্দ করে হাসল। হাসি থামিয়ে রাত বলল, তোকে শাড়িতে কোনো রাজ্যের সম্রাজ্ঞীর মতো মনে হয়। তাহলে সম্রাটটা কে হবে শুনি? আগে রাজ্য জয় করি, তারপর আমার রাজ্যের সম্রাজ্ঞী হবি। আহি হেসে বলল, ঘুরে ফিরে তুই? जब तक है इस शरीर में जान मैं रहूंगी तेरा सम्राट शाहजहां। আহি আঙ্গুলের ইশারা করতে করতে বলল, मुझे नहीं बनना तुम्हारी मुमताज बेगम। प्यार ने मुझे धोखा ढाला, अब चला गया मेरा सुख चान और गम। সিঁড়ি বেয়ে নামতে গিয়েই হোঁচট খেলো আফিফ। পদ্ম ভয়ার্থ চোখে আফিফের দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই সে স্বস্তির শ্বাস ফেলল। আফিফ নিচে পড়েনি, একটা শক্ত হাত তাকে ধরে ফেলেছে। আফিফ সোজা হয়ে দাঁড়িয়ে মানুষটির দিকে তাকিয়েই থমকে গেল। আহিও সেই সময় সিঁড়ি দিয়েই নামছিল। নিচে তাজওয়ারকে দাঁড়ানো দেখে আহি ভ্রু কুচকালো। তাজওয়ার আফিফের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, এরপর চোখ সরিয়ে আহির দিকে তাকালো। আহিকে দেখে সে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, সুইটার, হাউ আর ইউ? আফিফ পেছন ফিরে তাকিয়ে দেখলো আহি দাঁড়িয়ে আছে। তাজওয়ার আফিফের দিকে ঝুঁকে দাঁড়িয়ে চোখ কুঁচকে বলল, এক্সকিউজ মি। আফিফ সরে দাঁড়াতেই তাজওয়ার সিঁড়ি বেয়ে উঠে আহির সামনে এসে দাঁড়ালো, এরপর হাত এগিয়ে দিয়ে বলল, আই মিস ইউ আহি। আহি তাজওয়ারের হাতের দিকে এক নজর তাকিয়ে নিচে নেমে গেল, আর তাজওয়ার হাত মুঠো করে সেখানেই দাঁড়িয়ে রইল। এদিকে আহি ডাইনিংয়ে এসে বসলো। রাত, লাবিব, পুষ্প সেখানে আগে থেকেই বসেছিল। আহি আসার একটু পর আফিফ আর পদ্মও সেখানে এলো। আফিফ এক নজর আহির দিকে তাকালো। পদ্ম আহিকে জিজ্ঞেস করলো, আহি ছেলেটা কে? রাত ভ্রুকুচকে বলল। কোন ছেলে? তাজওয়ার উচ্চস্বরে বলল। ইটস মি, তাজওয়ার খান। তাজওয়ার এসে আহির কাঁধে দুই হাত রেখে আহির চুলে নাক ডুবিয়ে দিয়ে বলল, সারপ্রাইজ কেমন লাগলো সুইটহার্ট? পদ্ম ভ্রুকুচকে তাজওয়ারের দিকে তাকিয়ে বলল, কে আপনি? এভাবে আহির গায়ে পড়ে কথা বলছেন কেন? আফি পদ্মের হাত ধরে তাকে থামাতে যাবে, তার আগেই তাজওয়ার পদ্মের দিকে তাকিয়ে বলল, ওহো, আমি গায়ে পড়ে কথা বলছি। ডোন্ট ইউ নো হোয়াই অ্যাম আই? তাজওয়ার আহির পাশে বসে বলল। সুইটহার্ট, বলো আমি কে? আহি পদ্মের দিকে তাকিয়ে বলল, একটা অসভ্য লোক যার সাথে বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাজওয়ার রাগী দৃষ্টিতে আহির দিকে তাকালো। আহি তাজওয়ারের দিকে তাকিয়ে বলল, তোমার আসল পরিচয় সবাইকে জানালাম, এবার তুমি এখান থেকে যেতে পারো। তাজওয়ার চেয়ার ছেড়ে উঠে বলল। আমি তোমাকে সাথে নিয়েই যাব। এরপর আফিফের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, আফটার অল রানীকে তো যেখানে সেখানে রেখে যাওয়া রাজার পক্ষে সম্ভব না, যদি কোনো দাসের নজর পড়ে যায়। আফিফ তাজওয়ারের দিকে তাকালো। তাজওয়ার আর আফিফের এমন রহস্যময় চোখাচোখি দেখে রাত ভ্রু কুচকে তাদের দিকে তাকিয়ে রইল। এবার তাজওয়ার বলল, আমি তোমার ফ্রেন্ডদের মধ্যে সবাইকে তো চিনি না। রাত, লাবিব আর পুষ্পের সাথে এর আগেও দেখা হয়েছে, বাকি দুজন? আহি উঠে দাঁড়িয়ে বলল, তোমার এত কিছু জানতে হবে না, প্লিজ যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। তাজওয়ার রাগী স্বরে বলল। আগে বলো কে এরা? পুষ্প তাজওয়ারের ডাকান্বিত দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল, আর সে নিজেই ভীত কণ্ঠে বলে উঠল, পদ্ম আমাদের ফ্রেন্ড, আর উনি পদ্মের হাজবেন্ড। তাজওয়ার বাঁকা হেসে বলল। হাজব্যান্ড? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আহি ভ্রুকুচকে তাজওয়ারের দিকে তাকালো। তাজওয়ার সবার সামনেই আহির গালে অধর ছুঁয়ে দিয়ে বলল,
আজ আমরা বাসায় ফিরছি তাহলে। আফটার অল খুব শীঘ্রই আমাদের এঙ্গেজমেন্ট, প্রিপারেশনও নিতে হবে। তাজওয়ারের কথা শুনে রাতের হাত মুঠো হয়ে এলো। তাজওয়ার কথাটি বলেই চলে গেল। আহি মলিন মুখে রাতের পাশে গিয়ে বসলো। রাত আহির হাত ধরে বলল। রিল্যাক্স আহি। পদ্ম বলল। আহি, লোকটাকে আমার একদমই ভালো মনে হয়নি। আফিফ পদ্মের কথা শুনে তার দিকে তাকালো। পদ্মের উৎকণ্ঠা দেখে অজানা ভয় আফিফকে ছেঁকে ধরেছে। নাস্তা সেরে আফিফ হোটেল রুমে ঢুকেই ব্যাগপত্র গোছাতে লাগলো। পদ্ম তা দেখে বলল। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? বাসায় ফিরতে হবে, অনেকদিন তো ঘুরেছি। যাবই তো, কিন্তু আহি তো বলল সন্ধ্যায় যাবে। আমরা আলাদাভাবে যাচ্ছি। কেন? আফিফ বিরক্তির সুরে বলল। এত প্রশ্ন করছো কেন? পদ্ম আফিফের সামনে এসে দাঁড়ালো। আফিফের হাত আলতোভাবে স্পর্শ করে বলল। কি হয়েছে বলেন? আপনি হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছেন কেন? আর আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। আফিফ পদ্মের গালে হাত রেখে বলল। পদ্ম প্লিজ চলো, আমার ভালো লাগছে না এখানে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলে কি খুব বেশি দেরি হয়ে যাবে? হ্যাঁ। কি হয়েছে আপনার? আমি তো এভাবে যাব না। আহিদের সাথে এসেছি, ওদের সাথেই যাব। এভাবে সবাইকে ফেলে চলে গেলে সুন্দর দেখাবে না। আফিফ সোফার ধপ করে বসে পড়ল। তার চোখের সামনে এলোমেলো ভাবনা এসে জড়ো হচ্ছে। পদ্ম আফিফের পাশে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল। আহি অনেক ভালো মেয়ে, কিন্তু আঙ্কেল এমন একটা লোকের সাথে আহির বিয়ে ঠিক করেছেন যার মধ্যে একটুও ভদ্রতা নেই। এর চেয়ে তো রাত অনেক ভালো। আহির জন্য রাতই ভালো হবে, তাই না? আফিফ রাগী স্বরে বলল। তুমি কি আহির অভিভাবক? তুমি কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছ? ওর বাবার যেটা ভালো মনে হচ্ছে সেটাই করছে। আর শোনো, আহির থেকে দূরত্ব রেখে চলবে, ও তোমার জন্য ক্ষতিকর। পদ্ম ভ্রুকুচকে বলল। কি বলছেন আপনি? হঠাৎ কি এমন হলো আপনার? কাল রাতেও আমার এত বড় একটা সারপ্রাইজ দিল, আর আপনি এমন কথা বলছেন? পদ্ম, আমি তোমার স্বামী, আমার কথা শুনতে তুমি বাধ্য। আহি আমার বান্ধবী, ওর বিরুদ্ধে আমি একটা কথাও শুনবো না। এত সহজে বলে দিলেন ও আমার জন্য ক্ষতিকর। ক্ষতির কি দেখলেন আপনি? আফিফ হাত দিয়ে মুখ গুজে রাখল। পদ্ম আফিফের হাত সরিয়ে দিয়ে বলল। আমাকে বলুন না কি হয়েছে? আপনাকে দেখতে এত অস্থির লাগছে কেন? আফিফ পদ্মের কোলে মাথা রেখে বলল। আমি আর কাউকে হারাতে পারবো না পদ্ম, আমি আর কাউকে হারাতে পারবো না। আফিফ ফুপিয়ে কেঁদে উঠল। পদ্ম আফিফের গালে হাত রেখে বলল। কেন হারাবেন আপনি? কাকে হারাবেন? সবাই তো আপনার সাথেই আছে। আমি না আসলে বুঝতে পারছি না কি হয়েছে আপনার। আফিফ মাথা তুলে নিজেকে স্বাভাবিক করে বলল। হঠাৎ আবার কথা মনে পড়ে গেল। পদ্ম আফিফের কাঁধে মাথা রেখে তার হাতে নিজের হাত ঘষতে লাগলো। আফিফের চোখ ভিজে উঠল। সে কাঁপা কণ্ঠে বলল। আমি ভীষণ দুর্বল মানুষ পদ্ম, কম বয়সে বাবাকে হারিয়ে ফেলেছি। হুট করে একটা সাজানো সংসার ভেঙে যেতে দেখেছি, আবার দুবেলা খাওয়ানোর জন্য মাকে চোখের পানি ফেলতে দেখেছি। এরপর আপা সব ছেড়ে ছুড়ে আমাদের দুই ভাই বোনের জন্য দিন রাত পরিশ্রম করে টাকা রোজগার করেছে। দেনা বেড়ে যাওয়ায় মা বাধ্য হয়ে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিল। নিজেকে আমার সেদিন চোর মনে হয়েছিল, কিন্তু আপা সব ঋণ শোধ করে দিয়েছিল। নিজের শখ আহ্লাদ সব ভুলে গিয়েছিল। পদ্ম, আমি তাকে কথা দিয়েছিলাম আমি তার সব স্বপ্ন পূরণ করব, কিন্তু পারিনি। সব মৃত্যু মেনে নেওয়া যায়, কিন্তু আত্মহত্যা মেনে নেওয়া যায় না। আমি জানি আমার আপা আত্মহত্যা করেনি, খুন হয়েছে তার। শুধু রেনুর জন্য চুপ করে আছি। আমার তো আরেকটা আমানত আছে। বাবা আমাকে কত বড় দায়িত্ব দিয়ে চলে গেছে, আমি ভীষণ অসহায় হয়ে গিয়েছিলাম পদ্ম। পদ্ম আফিফের সামনে হাঁটু গেড়ে বসে তার কোলে মাথা রেখে বলল। হঠাৎ এসব কেন বলছেন? কেন মনে করছেন সেই অতীত? হঠাৎ করেই তো সব হয়ে যায়, সব আমার জীবনে হঠাৎ করেই হয়, আমি সামলে উঠতে পারি না। আফিফ পদ্মের হাত ধরে বলল। আমার হাত বাঁধা, আমি অতীত ভবিষ্যৎ কোনো কিছু নিয়ে ভাবতে চাই না, তোমাদের নিয়েই ভাবতে চাই। তুমি, মা, রেনু আমার শেষ আশ্রয়।
পদ্ম চুপ করে রইল। আফিফ খুব শান্ত আর গম্ভীর মানুষ, কখনোই এলোমেলো কথা বলেনি। আজ তাকে ভীষণ এলোমেলো মনে হচ্ছে, কোনো কিছুই গুছিয়ে বলতে পারছে না। চোখ দুটিও অশ্রুসিক্ত। পদ্ম আফিফকে কখনোই কাঁদতে দেখেনি, কাঁদলে গুরুতর ব্যাপারেই তার চোখ ভিজেছে। কিন্তু আজ কোনো কারণ ছাড়া কেন কাঁদছে সে? আজ কি এমন ঘটেছে যেটা আফিফকে মানসিকভাবে ভেঙে দিয়েছে? সমুদ্র উত্তাল, আজ বাতাসে ধুলো উঠছে। আহি দাঁড়িয়ে আছে হোটেলের বাইরে। হোটেলের বাইরে অনেক বড় পরিসরের জায়গা আছে, এখানে দাঁড়ালেও সমুদ্র দেখা যায়, তবে সৈকত অনেকটা দূরে। কিন্তু আজ সমুদ্র উত্তাল, তাই ঢেউয়ের গর্জন এখানেও শোনা যাচ্ছে। আজই তারা চলে যাবে, যেতে হবেই। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, 1 নম্বর বিপদ সংকেত চলছে, কিন্তু এতেই যেন সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। শহরে 10 নম্বর বিপদ সংকেত দিলেও কোনো খবর হয় না, অথচ উপকূলীয় অঞ্চলে তোলপাড় শুরু হয়ে গেছে। এদিকে আফিফ বাইরে এসে আহিকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়ালো। বাতাসে আহির চুলগুলো এলোমেলোভাবে উঠছে, কেমন দুর্বল মনে হচ্ছে আহিকে। কিন্তু কাছে যাওয়ার সাহস পেল না আফিফ, উল্টো পায়ে আবার হোটেলে ঢুকে পড়ল। আহি কিছুক্ষণ পর চলে আসবে, তখনই দেখলো পদ্ম তার কাছেই আসছে। পদ্মের মুখটা কেমন যেন মলিন হয়ে আছে। আহি পদ্মের কাছে এসে বলল, কি হয়েছে তোর, মন খারাপ নাকি? পদ্ম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার তো কিছুই হয়নি, কিন্তু আফিফের কিছু একটা হয়েছে। হঠাৎ কাল রাতের সারপ্রাইজ পছন্দ হয়নি? না রে, ওটা না। সারপ্রাইজ তো আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে, কিন্তু হঠাৎ উনি অদ্ভুত আচরণ করছেন, বাসায় চলে যেতে চাইছেন। ওনাকে আমি আটকালাম। আহি ভ্রু কুঁচকে বলল, কাজ আছে হয়তো। আমার মনে হচ্ছে তোর হবু বরকে দেখে এমন করছে। কেন আগে দেখিনি নাকি? পদ্ম ভ্রু কুঁচকে বলল, আগে কিভাবে দেখবে? কি যে বলিস, ওই দিন না বললি খানস গ্রুপে চাকরি পেয়েছে? হ্যাঁ। পদ্ম অবাক কণ্ঠে বলল, খানস গ্রুপ তোর হবু বরের কোম্পানি? হ্যাঁ, সারওয়ার খান আর তাজওয়ার খানের মিলিত কোম্পানি। তাজওয়ার ওই কোম্পানির নতুন এমডি হয়েছে। এতদিন সারওয়ার খান ছিল, উনি তাজওয়ারের বড় ভাই। আবার তাদের আলাদা কোম্পানিও আছে। আফিফ তো আমাকে এত কিছু জানাননি, এজন্যই কি তাহলে চলে যেতে চাইছেন? হয়তো বসকে দেখে ভয় পেয়েছেন, তাও আবার বসকে তার হবু স্ত্রী এমপ্লয়ের সামনেই অপমান করেছে। পদ্ম কথাটি বলেই মুখ চেপে হাসল। আহি বলল, তোর আফিফের সাথে তাজওয়ার কোনো ঝামেলা করবে না। আমি যদি নিজেই তার সাথে ঝগড়া করি, এখানে আমার ফ্রেন্ডের হাজবেন্ডের দোষ কি? আর তাজওয়ার যদি আফিফের কোনো ক্ষতি করে, আমি তো তার 14 পুরুষ উদ্ধার করে ফেলবো। তো ভ্রু কুঁচকে আহির দিকে তাকালো। আহি হেসে বলল, আরে এভাবে তাকাচ্ছিস কেন? তোর বর দেখেই বলছি, অন্য কারো বড় হলে মাথাও ঘামাতাম না। আর ওই তাজওয়ার খানকে আমার একটু পছন্দ না। কখন যে ওই অসভ্য লোকটা আমার পিছু ছাড়বে। সন্ধ্যায় জিনিসপত্র গোছাতে গোছাতে পদ্ম আফিফকে বলল, আহির হবু বর আপনার বস হয় সেটা আমাকে বলেননি যে? আফিফ ভ্রু কুঁচকে পদ্মের দিকে তাকালো। পদ্ম বলল, তাজওয়ার খানের কথা বলছি। আফিফ বলল, উনি তো আমার বস না। আহি তো বলল আপনি ওনার কোম্পানিতেই চাকরি নিয়েছেন। কখন? খানস গ্রুপের এমডি তো তাজওয়ার খানি। আফিফ অবাক হয়ে পদ্মের দিকে তাকালো, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সরোয়ার খান এমডি। হ্যাঁ, আপনি ওই কোম্পানিতে কাজ করেন, অথচ জানেন না? সারওয়ার খান এমডি ছিল, এখন তাজওয়ার খান নতুন এমডি হয়েছে। ওটা নাকি ওদের 2 ভাইয়ের কোম্পানি। আফিফের হাত যেন এবার আর চলছেই না। 5 বছরের চুক্তি করে ঢুকেছে খানস গ্রুপে, এখন কোম্পানি ছাড়লে 5 বছরের চুক্তি করে ঢুকেছে খানস গ্রুপে, এখন কোম্পানি ছাড়লে তাকে 50 লক্ষ টাকা দিয়ে যেতে হবে, যেটা তার পক্ষে কখনোই সম্ভব না। কিন্তু তাকে কোম্পানি কেন ছাড়তে হবে? কেন এত ভাবছে সে? আফিফ আর কিছু ভাবতে চায় না। সে ব্যাগপত্র গুছিয়ে পদ্মকে নিয়ে হোটেলের বাইরে চলে এলো। বাইরে এসে দেখলো তাজওয়ার জোর করে আহির বাহু চেপে ধরেছে। আহি বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে
না। পুষ্প, রাত আর লাবিবও চুপচাপ দাঁড়িয়ে আছে। কারো বিন্দু মাত্র সাহস নেই তাজুয়ারকে থামানোর। আফিফ খেয়াল করলো রাদের হাত মুঠো হয়ে আছে, কিন্তু লাবিব তাকে চেপে ধরে রেখেছে, নয়তো তাজুয়ার মুখটা রাদের হাতের নীল হয়ে যেত। আফিফ এবার তাজুয়ারের দিকে তাকালো। আসলেই তো মানুষটা রাজার মতো। রাজাকে যেমন প্রজারা ভয় পায়, তেমনি তাজুয়ারকেও সবাই ভয় পায়। আফিফ এবার দীর্ঘশ্বাস ছাড়লো, মনে মনে ভাবলো, আহি অনেক মিষ্টি একটা মেয়ে। আমি চাইবো ও অন্তত এই দানবের হাত থেকে যাতে মুক্ত হতে পারে। চট্টগ্রামে ফিরেই রাত আর আহি নাইবের সাথে দেখা করতে গেল। নাইব তাদের দেখেই সৌজন্যমূলক হাসি ফেরত দিল। আহি মুচকি হেসে বলল, আপনাকে ধন্যবাদ দিলেও কম হবে। নাইব আহির দিকে ভালোভাবে তাকিয়ে প্রেসক্রিপশনে কিছু লিখতে লাগলো। রাত আহির হাত ধরে নাইবের উত্তরের অপেক্ষায় বসে আছে। নাইব রাদের দিকে তাকিয়ে বলল, মিস ওয়াশিকা কবির যার সাথে বেশি ভালো থাকে তার সাথে সময় কাটাবে। নাইব এবার আহির দিকে তাকিয়ে বলল, আপনি বলেছেন বাবা আপনাকে মায়ের সাথে দেখা করতে দেয় না, অথচ আপনি আমার থেরাপি ছাড়াই যতদিন মায়ের সাথে ছিলেন ভালো ছিলেন। আসল সমস্যা আপনার বাসায়। আমি আপনাকে শুরুতে জানাইনি, কারণ আপনি যদি এটা মস্তিষ্কে গেঁথে ফেলতেন তাহলে এই এক্সপেরিমেন্টে কোনো কাজ হতো না। নাইব রুকুজকে বলল, বাসায় সমস্যা বলতে? আপনি নিশ্চয়ই সেই স্থানে ভালো নেই। সে মুহূর্তে আপনার জন্য আপনার মায়ের সাথে থাকা জরুরি। যখনই মনে হবে আপনি প্যানিক হচ্ছেন, ভালো লাগছে না, আমি সাজেস্ট করব মিস্টার রাদ অথবা আপনার মা যাতে আপনার পাশে থাকে, কারণ এই দুজনই আপনাকে মেন্টালি সাপোর্ট করে। নাইব প্রেসক্রিপশনটি আহির দিকে এগিয়ে দিয়ে বলল, আমার টিপস ফলো করবেন। আহি প্রেসক্রিপশন দেখে ভ্রুকুচকে বলল, মেডিসিন তো নেই। মেডিসিন আপনি নিজেই। আর এই টিপসগুলো সকালে উঠেই প্রয়োজনীয় কাজ সেরে মেডিটেশন করবেন। এটা প্রতিদিনই যাতে দিনলিপিতে যুক্ত হয়। নাস্তা খাওয়ার আগে বাইরে হেঁটে আসবেন, একদমই অলসতা দেখাবেন না। যদি ক্লাস থাকে সেদিন আরও আগে উঠবেন, তাও এই দুইটা কাজ অবশ্যই করবেন। এরপর বাকি আপনার জরুরি কাজ থাকলে করবেন। কাজের ফাঁকে বাগানের সময় তো দিবেনই। সেই মুহূর্তে রবীন্দ্রসঙ্গীত শুনতে পারেন বা আপনার প্রিয় গায়ক বা গায়িকার গান। তবে এই জায়গায় আপনি কোরআন তিলাওয়াত শুনতে পারেন, এটা আপনার মনকেও সান্ত্বনা করবে, সাথে সওয়াবও পাবেন। আপনার ইচ্ছা, আপনি যেটা করতে ইচ্ছুক। আর অবসরে ভালো কিছু মুভি দেখতে পারেন। প্রেম সম্পর্কিত মুভি না দেখাই আপাতত আপনার জন্য ভালো হবে। আর অবশ্যই আপনার শখকে প্রাধান্য দিবেন। যেহেতু আপনি ছবি আঁকেন তাহলে সেখানে বেশি ফোকাস করবেন। যে ফ্রেন্ডের সাথে কথা বলে আপনি মানসিক শান্তি পান তার সাথে প্রতিদিন কথা বলবেন। আর সে যদি মিস্টার রাদ হয়ে থাকে তাহলে বলবো প্রতিদিন একসাথে কোনো একবেলা খাওয়া দাওয়া করবেন। সুযোগ না হলে 1 কাপ চা একসাথে খাবেন। ট্রাস্ট মি, এর চেয়ে চমৎকার মুহূর্তে আপনি আর পাবেন না। এরপর আসি ভয়ঙ্কর সময়ে। রাত 10টার পর প্রায়ই মানুষ ডিপ্রেশনে চলে যায় বা গভীর রাত জাগার অভ্যাস থাকলে আপনি মন খারাপ হয়ে যায়। সাজেস্ট করব সে সময় প্যারানর্মাল বা থ্রিলার মুভি দেখবেন অথবা কমিকস পড়বেন। আর যাই করবেন, রাতে আপনি গান শুনবেন না, ছবি আঁকবেন না। সে মুহূর্তটা আপনাকে আরও বেশি ইমোশনাল করে ফেলবে, কারণ ছবি আঁকার সাথে আপনার অতীতের সম্পর্ক আছে। আর গান শুনলে স্বাভাবিক মনটা আরও ভারী হয়ে আসে। কিন্তু দিনের বেলায় এই কাজ করলে আপনার তেমন অনুভূত হবে না, কারণ আলোর প্রভাব। এবার আসি পরিবেশে। প্রথম কাজ, দেওয়ালে রং পরিবর্তন করবেন। মনের মতো ঘর সাজাবেন, জানালা খোলা রাখবেন, পর্দা চেঞ্জ করবেন, রাতে বেশি আলো জ্বালাবেন। যেমন 2টা বাতি জ্বালিয়ে রাখবেন। রং বেরঙের বাতি জ্বালিয়ে রাখতে পারেন, তবে 9টার পর আলো কমিয়ে রাখবেন। অনেকে সাজেস্ট করে বিড়াল পোষার জন্য বা পাখি কিনে আনার জন্য। আমি করব না, আমার নিজের একটা বিড়াল আছে, ও অসুস্থ হলে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ি। তাই এই মুহূর্তে নিজেকে সময় দিবেন, অন্য কিছুতে না। আহি মুচকি হেসে বলল, ধন্যবাদ, আমি ফলো করব এই টিপসগুলো। এবার আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি মিস্টার রাদের সাথে কিছু কথা বলবো। আহি বাইরে যেতেই নাইব রাতকে বলল, মিস ওয়াশিকা এখনো পুরোপুরি সুস্থ হননি। এমনকি আপনাকে দেখো মনে হচ্ছে মানসিক চাপে আছেন। চাপটা যে মিস ওয়াশিকাকে নিয়ে তা আমি বুঝতে পেরেছি। এবার 2টা কথা বলবো। যত শীঘ্রই সম্ভব তাকে তার বাবার বাসা থেকে নিয়ে আসা উচিত। মিস ওয়াশিকা সেই মুহূর্তটাকে এত সহজে ভুলতে পারবে না। সে শুধু বাস্তবতা মেনে নিয়েছে। সহজে কাউকে ভুলে যাওয়া যায় না। একজন সুস্থ মানুষ সবকিছুর ভিড়ে ব্যস্ত থাকে, কিন্তু প্রাক্তনকে দিনের একটা সময় তার মনে পড়বেই। এটা একদম ন্যাচারাল। আর সেখানে মিস ওয়াশিকার অনুভূতি অন্য পর্যায়ে চলে গেছে। সেটা এখন অত্যাধিক অনুভূতি। এখান থেকে সহজে বের হওয়া যায় না যদি একই অনুভূতি সে অন্য কারোর জন্য অনুভব করে।
তবে এটা সম্ভব, কিন্তু ন্যাচারালি মিস ওয়াশিকা অনেক লয়াল। এই দিক থেকে মেয়েটা লয়াল থাকবে। এখন বিয়ে বা নতুন কোনো সম্পর্ক, এই দুইটা চাপ আপাতত তার ঘাড়ে না চাপালেই হলো। রাত নাইবের সাথে হাত মিলিয়ে বলল, ধন্যবাদ আপনাকে, অনেক বড় উপকার করেছেন। আমি অবশ্যই আহির খেয়াল রাখবো। নাইব মৃদু হাসল। রাত চেম্বার থেকে বের হয়েই আহির দিকে তাকালো। মনটা ভারী ভারী লাগছে তার। মনে মনে ভাবছে, সত্যি কি আহি আমার প্রেমে পড়বে না? আমি কি এইটুকু স্বপ্ন দেখতে পারবো না? এখন তো বলতেও পারবো না আমি ওকে ভালোবাসি। যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, যদি আবারও মানসিকভাবে ভেঙে পড়ে। ভাদ্র বিদায় হলো চোখের পলকে। প্রকৃতি ছেয়ে গেল উষ্ণ আবহাওয়ায়। আহি ঘেমে নিয়ে ক্যাম্পাস থেকে সবেমাত্র বাসায় ঢুকলো। তখনই চুনি এসে পড়ল। আফা দেখেন গিয়া কে আইছে? আহি ভাবলেশহীন ভঙ্গিতে বলল, আর আসবে, অতিথি মানেই তো বাবা আর মিসেস লাবণীর ঘনিষ্ঠ বন্ধু। আমার আপন কেউই এই বাসায় আসে না। চুনি মুখ চেপে হেসে বলল। আপনার আপন মানুষ আইছে? আহি ভ্রুকুচকে বলল, মা এসছে। আরে না, তাহলে কে? গিয়া না হয় দেখি আসেন। আহি লিভিং রুমে উকি দিতেই দেখলো তাজু আর তার মা রেহানা খান আর দোয়েল বসে আছে। আহি তাদের দেখে পেছন ফিরে দাঁতে দাঁত চেপে চুনির দিকে তাকালো। দোয়েল আহিকে দেখেই বলে উঠল, আহি চলে এসেছে। দোয়েলের ডাকে আহি চোখ মুখ কুঁচকে লিভিং রুমে ঢুকলো। সৌজন্যমূলক হাসি ফেরত দিয়ে রেহানা খানকে সালাম দিল। রেহানা খান আহির কাছে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, রিজন ভাই, আপনার মেয়েটা বেশ লক্ষ্মী। আহি মুখ বাঁকিয়ে মনে মনে বলল, তাই তো, তোমার শয়তান ছেলের জন্য আমাকে নিয়ে যেতে চাইছো? রেহানা খান আহিকে টেনে নিজের পাশে বসালেন। তাজওয়ার হুট করে রিজওয়ান কবিরের পাশ থেকে উঠে আহির গা ঘেঁষে বসে পড়ল। আহি চোখ বড় বড় করে তাজওয়ারের দিকে তাকালো। আহির তাকানো দেখে তাজওয়ার মুচকি হাসি ফেরত দিল। আহি এবার রিজওয়ান কবিরের দিকে তাকালো। রিজওয়ান কবির ভাবলেশহীনভাবে বসে আছেন। আহির রাগ উঠল। এ কেমন বাবা তার? একটা ছেলে তার গা ঘেঁষে বসে আছে আর তার বাবার কোনো প্রতিক্রিয়াই নেই। আহি এবার বিরক্ত মুখে তাজওয়ারের দিকে তাকালো। মনে মনে বলল, বিন্দু মাত্র ভদ্রতা নেই এই ছেলের। এদিকে রেহানা খান হঠাৎ আহির হাতে একটি সোনার বালা পরিয়ে দিয়ে বললেন, আগামী মাসের দ্বিতীয় শুক্রবার তাজওয়ার আর আহিরের এঙ্গেজমেন্টটা হলে ভালো হয়। আহি রেহানার কথা শুনে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। লাবণী আহির চাহনি দেখে বলল, আহি, এখন থেকে ড্রেস সিলেক্ট করে ফেলো। তাজওয়ারের নিয়ে যা যা লাগবে কিনে ফেলো। এঙ্গেজমেন্ট আমেরিকায় হবে। সিরাজ ভাই তো দেশে আসতে পারবে না, তাই। আহি মুখ বাঁকিয়ে বলল, দেশে আসবে কিভাবে? আসলেই তো তার ঠিকানা সোজা জেলখানায়। আহির কথা শুনে রিজওয়ান কবির রাগী দৃষ্টিতে আহির দিকে তাকালেন। তাজওয়ার পরিস্থিতি সামলানোর জন্য বলল, আহি, আসলেই তুমি অনেক ফানি। তোমার হবু শ্বশুর কিন্তু এমন মজা অনেক পছন্দ করে। তুমি এক কাজ করো, আমেরিকায় গিয়ে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। যদি ক্ষমতা থাকতো ক্রস ফায়ারে দিয়ে দিতাম, অ্যারেস্ট করে সময় নষ্ট করতাম না। রিজওয়ান কবির ধমকের সুরে বললেন, আহি, এসব কেমন বেয়াদবি? আহি উঠে দাঁড়িয়ে বলল, তুমি অন্তত এমন অসভ্য লোকের সাথে আমাকে বিয়ে দেওয়ার চিন্তা করে আমার কাছ থেকে সভ্য ব্যবহার আশা করবে না। এখন থেকে আমি এভাবেই কথা বলবো। রিজওয়ান কবির উঠে দাঁড়িয়ে আহিকে চর মারতে যাবেন, তার আগেই তাজওয়ার তাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ আঙ্কেল, রিল্যাক্স। আপনি তো এখন আহির দায়িত্ব আমাকে দিয়েছেন, ওকে শাসনটাও না হয় আমিই করি। আহি রাগেশ্বরে বলল, তুমি আমাকে শাসন করার কে? তাজওয়ার সবার সামনে আহিকে পাজা কোলা করে নিয়ে লিভিং রুম থেকে বেরিয়ে এলো। এরপর আহিকে নিয়ে ছাদে চলে গেল। ছাদে এসেই আহিকে রেলিংয়ের উপর বসিয়ে আহিকে আবদ্ধ করে রেলিংয়ের দুই পাশে হাত রেখে তাজওয়ার বলল, তুমি জানো আমি কতটা হিংস্র, কিন্তু তবু আমি বড়দের সামনে ভদ্র আচরণ করি। আর তুমি আমার মায়ের সামনে এভাবে কথা বলছো, মা কি মনে করবে? যা ইচ্ছা মনে করুক, যা ভাবার ভেবে এই বিয়েটা ভেঙে দিই।
তাজওয়ার হাসলো। আহি ভ্রুকুচকে তাজওয়ারের দিকে তাকালো। তাজওয়ার বলল, তুমি এতটা বোকা হবে তা আমি জানতাম না। বিয়েটা আমার ইচ্ছেতেই হয়েছে। আমার ইচ্ছের উপর কথা বলার সাহস কারো নেই। কেউ মেনে নিক না নিক, আমি তোমাকে যে কোনো মূল্যে নিজের করেই ছাড়বো। কারো ক্ষমতা নেই আমাকে আটকানোর। আহি বুকে হাত গুছে বলল, ক্ষমতা আছে, ভাগ্যের লিখন না হয় খণ্ডন। এই কথা তো জানোই, আল্লাহ যদি আমার সাথে থাকে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। তাজওয়ার আহির কোমর আঁকড়ে ধরে আহির গালে জোর করে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, করলাম স্পর্শ। পেরেছো নিজেকে মুক্ত করতে? তোমার মতো শয়তানরা একবার সফল হয়েই নিজেকে ক্ষমতাবান মনে করে। একবার আমাকে সফল হতে দাও, ওয়াদা করছি তোমাকে তোমার জায়গা দেখিয়ে দিব। তাজওয়ার বাঁকা হেসে বলল, এমন গাল গল্প না শুনলে রাতে ঘুম আসে না। এমন গাঁজাখুরি গল্প শোনার জন্য হলেও আমার তোমাকে চাই। ফোনের স্ক্রিনে আহির নাম ভেসে উঠতেই রাত তাড়াতাড়ি কলটা রিসিভ করলো। ওপাশ থেকে আহির কান্না ভেজা কণ্ঠ শুনে মুহূর্তেই রাতের বুকটা ভারী হয়ে উঠল। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো,